আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে ভেক্টর আমরা শিখলাম, ভেক্টর যোগ আমরা শিখলাম। এই ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র থেকে আমরা দুইটা ভেক্টরের লব্ধির মান বের করা শিখছি, দিক বের করা শিখছি। সেটা আমরা কিছু বেসিক লেভেলের প্রবলেমে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি কিনা আমরা একটু দেখব। ঠিক আছে? বেসিক লেভেলের কিছু প্রবলেমে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রথমেই আমরা দেখব দুটি রাশির প্রত্যেকটির মান, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। প্রত্যেকটির মান কত? 5 একক। তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে, কত কোণে? 120 ডিগ্রি কোণে, প্রত্যেকটার মান 5 একক এবং তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। লব্ধির মান ও দিক নির্ণয় করো, সেটা আমার করতে হবে। তো দেখেন এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করব আমরা একটু দেখি। হ্যাঁ, এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব? দেখেন দুইটা ভেক্টরের কথা বলা আছে, দুইটা ভেক্টর যাদের প্রত্যেকটার মান 5 একক। তার মানে কি দুইটার দৈর্ঘ্য সমান। হ্যাঁ, দুইটার দৈর্ঘ্য কি হবে? সমান দৈর্ঘ্য হবে এবং তারা পরস্পর কত কোণে কাজ করে? 120 ডিগ্রি কোণে কাজ করে। ঠিক আছে? এই দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। ওকে, এখন তাহলে এদের লব্ধি, তো দুইটা ভেক্টর, এইটা 5 একক 5 ইউনিট, এইটা 5 ইউনিট, তাহলে এদের লব্ধি আর। ঠিক আছে, এদের লব্ধি আর। এই আর এর মানটা আমরা বের করা শিখছি না? কিভাবে বলেন তো? লব্ধির মান আর ইজ ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। এখানে পি আর কিউ দুইটাই তো 5 একক। ঠিক আছে, তাহলে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 কজ আলফা। আলফা কত? 120 ডিগ্রি। আপনি এইখান থেকে ক্যালকুলেট করে দেখবেন এই লব্ধিটাও আসছে 5 ইউনিট, এই লব্ধিটাও আসবে কত? 5 ইউনিট আসবে। এই যে আর, এইটাও আসবে কত? 5 ইউনিট। আপনি বলবেন আমি কিভাবে জানলাম ওস্তাদ? এই জায়গায় আপনি একটা নোট লিখে রাখেন, এই জায়গায় একটা নোট আপনি লিখে রাখেন। নোট কি নোট লিখব? নোটটা হইল, মনে রাখবেন, ইফ পি ইজ ইকুয়াল টু কিউ, যদি ভেক্টর পি ইজ ইকুয়াল টু কিউ মানে কি? ভেক্টর দ্বয়ের মান যদি সমান হয়, অ্যান্ড আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি এবং আলফা যদি 120 ডিগ্রি হয়, দেন পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। লব্ধির মানও হবে ওই পি ও কিউ এর যে কোনো একটার মানের সমান। দুইটা তো সমানই, ওই একই কথা। বুঝাইতে পারছি? তাহলে মনে রাখবেন দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, চোখ বন্ধ করে তাদের লব্ধি কি হবে? ওই দুইটা ভেক্টর যেই মানের ওই মানটাই হবে তাদের লব্ধি। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, মনে থাকবে? ঠিক আছে, এটা একটা নোট গেল। এরপর দেখেন লব্ধির মান নির্ণয় করছি, এখন লব্ধির দিক, লব্ধির মানও চাইছে, দিকও চাইছে। দিক আমরা কি জানি? ধরে নিলাম যে কোনো একটার সাথে আমার অ্যাঙ্গেলটা ধরেন থেটা, এইটার সাথে ধরে নিলাম এটা থেটা অ্যাঙ্গেল তৈরি করছে। হ্যাঁ, তাহলে থেটা অ্যাঙ্গেল যদি তৈরি করে, তাহলে এই জায়গার থেকে ট্যান থেটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এখানে দুইটাই যেহেতু সমান, তাই পার্থক্য আমি বুঝতে পারবো না। 5 উপরে 5 সাইন 120, 5 কজ 120 ডিগ্রি। এখান থেকে আমার থেটা বের হবে, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 5 সাইন 120, 5
প্লাস 5 cos 120 ডিগ্রি। আপনি এখান থেকে ক্যালকুলেট করে দেখবেন থিটা আসবে 60 ডিগ্রি। ক্যালকুলেট করে কত পাবেন? থিটা ইজ ইকুয়াল টু, বলবেন যে এই আপনি সব মুখস্থ অ্যান্সার বসায় ফেলতেছেন, হ্যাঁ এটা কি ধরনের কথা? আমরা কিভাবে বুঝবো এখানে 60 ডিগ্রি আসবে? লিখে দিচ্ছি ওস্তাদ, লিখে দিচ্ছি। এই হ্যাঁ, ইফ P is equal to Q, অর্থাৎ দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, দেন থিটা is equal to alpha by 2, অর্থাৎ তখন লব্ধি তাদের মধ্যবর্তী কোণরে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 120-এর অর্ধেক কত? 60 ডিগ্রি। বুঝাইতে পারছি? তাই এই প্রবলেমের অ্যান্সার কয়টা? এই দুইটা, একটা 5 ইউনিট আর একটা 60 ডিগ্রি। শেষ। বুঝাতে পেরেছি ওস্তাদ? একদম সহজ, একদম পানির মতো সহজ। জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম সহজ ওস্তাদ। ক্লিয়ার কি? ওকে, দেখেন 20 নিউটন মানের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে কোনো বিন্দুতে ক্রিয়াশীল। দেখেন আমি প্রশ্ন পড়ব আর এটার ফ্রি বডি ডায়াগ্রাম বা আমরা ডায়াগ্রাম আঁকবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে আমরা আনুভূমিক টানবো। টানলাম আনুভূমিক, টানছি। আচ্ছা, তো বলছে কি 20 নিউটন মানের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কাজ করে। তাহলে 20 নিউটন মানের একটা বল আনুভূমিকের সাথে কত কোণ করে কাজ করতেছে? 60 ডিগ্রি কোণ করে কাজ করতেছে। ভেরি গুড, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করতেছে আনুভূমিকের সাথে। অপর একটি 25 নিউটন মানের বল ওই একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে, তার মানে এই বিন্দুতে একটা উলম্ব আছে, ঠিক আছে, একটা নর্মাল আছে। বুঝাইতে পারছি? এই বিন্দুতে ধরেন এটা উলম্ব আছে, একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণে। তাহলে উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণে কত? 25 নিউটন মানের একটা বল কাজ করতেছে, ঠিক আছে। এটা কত নিউটন? এটা 20 নিউটন। এটা কত নিউটন? 25 নিউটন মানের একটা বল উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। ওকে, এইবার বলছে লব্ধির মান ও আনুভূমিকের সাথে এদের লব্ধির নতি কত? আনুভূমিকের সাথে লব্ধির নতি মানে কি? এদের লব্ধিটা আনুভূমিকের সাথে কত কোণ তৈরি করছে সেটা জানতে চাইছে। লব্ধিটা আনুভূমিকের সাথে কত কোণ করতে চাইছে সেটা এখানে জানতে চাইছে ওস্তাদ। জটিলতার কিছু নাই ওস্তাদ, আপনি দেখেন, ভালো করে খেয়াল করেন, আপনি পারবেন, কোনো প্যারা নেই। দেখেন যে আমরা এই জায়গায় যেটা করলাম, ধরেন এই, এখন আমরা কি করব? এইখান থেকে লব্ধি টানবো। ধরে নিলাম লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে। এখন বলবেন আপনি কিভাবে বুঝলেন লব্ধি দিক বরাবর কাজ করবে? দেখেন ওস্তাদ, দেখেন এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আর 90 থেকে 60 গেলে এই অ্যাঙ্গেলটাও কত? 30 ডিগ্রি। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হইলো? 60 ডিগ্রি, তাই না? টোটাল এই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এখন দেখেন এই পাশে 20 নিউটন, এই পাশে 25 নিউটন। ভালো করে বুঝেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এই পাশে হইল 20 নিউটন, এই পাশে হইল 25 নিউটন। তাইলে বেশি কোন পাশে? এই পাশে। এই জন্য যদি সমান হইতো, ধরেন এই পাশেও যদি হইতো 20 নিউটন, তাহলে এইটা একদম বরাবর যাইতো। হ্যাঁ, একদম এই বরাবর যাইতো, কারণ দুইটা ভেক্টর সমান হইলে মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডিত করে। মনে রাখবেন ভেক্টরের মান যেই দিকে বেশি, ভেক্টর যেই দিকে বেশি, লব্ধি ওই দিকে একটু হেলে যাবে। তাহলে এইটা এই মাঝখান বরাবর না যায়, এই পাশে একটু বেশি না 5 নিউটন, এটার লব্ধিটা এইদিকে একটু হেলে আসবে। বুঝাইতে পারছি? এই যে একটু কমন সেন্স আমাদের ব্যবহার করতে হবে।
প্রবলেম সলভ করতে গেলে কিছুটা কমন সেন্স আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু একটা খুবই দুঃখের কথা, আমার এক শিক্ষক বলতেন, বাট কমন সেন্স ইজ ভেরি আনকমন অ্যামাং দ্য কমন পিপল। কমন সেন্স ইজ ভেরি আনকমন অ্যামাং দ্য কমন পিপল, এটা আমার একজন শিক্ষক, আমার খুবই শ্রদ্ধেয় শিক্ষক বলতেন। তাহলে এই দিক বরাবর এটা ধরেন হইল এফ, লব্ধি। ওকে, দুইটা বল। আচ্ছা, এখন এই লব্ধির মানটা আমরা বের করব। লব্ধির মান নির্ণয় করা কোনো বিষয়ই না, ঠিক আছে? তাহলে লব্ধির মান এফ ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার এই 20 নিউটন, এটাকে আমি ধরলাম F1, এই 25 নিউটন এটাকে আমি ধরলাম F2, ঠিক আছে? তাহলে F ইজ ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস টুয়াইস F1 F2 কস কত 60 ডিগ্রি। এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত? এই যে 30 আর 30 যোগ করলে কত হবে? 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে রুট ওভার 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 25 ইন্টু কস 60। ওকে ওকে, এতটুকু ক্লিয়ার? এবার দেখেন তাহলে এই জায়গার থেকে এর ভ্যালু আসবে 39.05 নিউটন। 39.05 নিউটন। এটা আমার কি আসলো বলেন তো? এইটা আসলো আমার যে এদের লব্ধির মান এফ 39.05 নিউটন। এটা একটা অ্যান্সার আমার বের হয়ে গেছে, খুবই সুন্দর। এইবার কি বলছে? আনুভূমিকের সাথে লব্ধির নতি কত? আচ্ছা, আমি যদি ধরে নিলাম এই F1 এর সাথে এই লব্ধিটা থেটা কোণ তৈরি করে। F1 এর সাথে ধরে নিলাম লব্ধিটা কত কোণ তৈরি করে? থেটা। তাহলে এই কোণটা আমি পাই গেলে এটার সাথে 60 অ্যাড করলেই তো আনুভূমিকের সাথে নতি বের হয়ে যাবে না? তাহলে ওইটাই আমি বের করি। আমরা ধরলাম ট্যান থেটা। মনে রাখবেন, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে F1 নিচে সিঙ্গেল, তাহলে উপরে কি F2 সাইন আলফা কত 60 প্লাস F2 cos 60। এইখান থেকে থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স F1 F2 এর মান বসায় দিতে পারি আমরা। F1 হচ্ছে 20, উপরে 25 সাইন 60, এখানে 25 cos 60। ওকে, অতএব থেটা ইজ ইকুয়াল টু কত আসবে? 33.67 ডিগ্রি। এটা কি 33.67 ডিগ্রি। আনুভূমিকের সাথে নতি তাহলে কত হবে? অতএব আনুভূমিকের সাথে নতি ধরে নিলাম, এটারে আমি ফাই দ্বারা প্রকাশ করব। ফাই ইজ ইকুয়াল টু থেটা প্লাস 60 ডিগ্রি। তাহলে 33.67, তাহলে এইখানে 60 অ্যাড করলে 93.67 ডিগ্রি। তাহলে এটা আরেকটা অ্যান্সার। তাহলে এই প্রবলেমটা আমরা সুন্দর করে বুঝে গেলাম ওস্তাদ। জটিল কিছু, কঠিন কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সহজ ওস্তাদ, একদম পানির মতো সহজ। এখানে জটিলতার কোনো জায়গা নাই ওস্তাদ, জটিলতার বিন্দু মাত্র জায়গায় নাই। বুঝাইতে পারছি? দেখেন বুঝতে পারছেন কিনা? একদম সহজ। ওকে, আচ্ছা, পরের প্রবলেমটা দেখেন। বলছে কোনো বিন্দুতে P এবং 2P মানের দুটি বল ক্রিয়াশীল। কোনো বিন্দুতে P
এবং 2p মানের কয়টা বল ক্রিয়াশীল? 2টা বল ক্রিয়াশীল। প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাইলে আমি আবার দেখাই যে এই জায়গায় 2টা বল ছিল p এবং 2p, তাহলে প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে, তার মানে কি করতে হবে? প্রথমটিকে দ্বিগুণ করা মানে প্রথমে p এর জায়গায় এটা হবে টুয়াইস p, আর দ্বিতীয়টি টুয়াইস p ছিল, দ্বিতীয়টা হবে টুয়াইস p প্লাস 8। এটা যদি করে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এখন বলছে p এর মান কত? ওস্তাদ এটা অতীব সহজ একটা প্রবলেম, অতিরিক্ত সহজ। দেখেন লব্ধির দিক মানে কি ওস্তাদ? ট্যান থেটা না? ট্যান থেটা ইজ ইকুয়াল টু, এখানে 2টা জিনিস বলছে। ট্যান থেটা ইজ ইকুয়াল টু, ভালো করে খেয়াল করেন, ট্যান থেটা ইজ ইকুয়াল টু, দেখেন ধরে নিলাম অ্যাঙ্গেলটা পি এর সাথে, প্রথমটার সাথে, তাহলে পি নিচে একা থাকবে, উপরে টুয়াইস পি সাইন আলফা প্লাস টুয়াইস পি কজ আলফা। ওকে, এবং এই দিকটাই আনচেঞ্জড অবস্থায় থাকবে কখন? যখন প্রথমটাকে দ্বিগুণ করব, পি এর জায়গায় টুয়াইস পি লিখবো, আর টুয়াইস পি এর জায়গায় টুয়াইস পি প্লাস 8 সাইন আলফা প্লাস টুয়াইস পি প্লাস 8 কজ আলফা। লেখা যায় ওস্তাদ? অবশ্যই লেখা যায়। এইটুকু লেখা গেছে না? ভেরি গুড। এখন দেখেন আমরা এই জিনিসটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এই জিনিসটুকুকেই আমরা একটু সমাধান করার চেষ্টা করি। এটা এখানে নিয়ে আসলাম। ওকে, এইটাকে যদি আমরা সমাধান করতে পারি, দেখেন এই জায়গার থেকে দুই পাশ থেকে সাইন আলফারে আমরা উড়াই দিতে পারি না? এবার দেখেন এই পাশে গুণ করি, টুয়াইস পি আর টুয়াইস পি কি হবে? 4p স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে 4p স্কোয়ার কজ আলফা, তাই না? টুয়াইস পি ইন্টু টুয়াইস পি কজ আলফা, ঠিক আছে। আবার টুয়াইস পি ইন্টু 8 কজ আলফা, তাহলে কত হবে? 16p কজ আলফা। এতটুকু ঠিক আছে? ঠিক আছে কিনা? এবার দেখেন, এবার এই টুয়াইস পি প্লাস 8 দিয়ে এই পাশে গুণ করব, তাহলে এই জায়গায় কি হবে? টুয়াইস পি স্কোয়ার প্লাস 8p, ঠিক আছে। আচ্ছা, টুয়াইস পি স্কোয়ার প্লাস 8p, আবার এই জায়গায় 4p স্কোয়ার কজ আলফা প্লাস এই জায়গার থেকে 16p কজ আলফা। দেখেন কত সহজ হয়ে গেল না? সিম্পলিফাইড হয়ে গেল না? এবার দেখেন 4p স্কোয়ার কজ আলফা, 4p স্কোয়ার কজ আলফা গন কেস, 16p কজ আলফা, 16p কজ আলফা গন কেস। ওকে, আচ্ছা তাইলে এই জায়গার থেকে এই টুয়াইস পি স্কোয়ার যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এইখানে 4p স্কোয়ার থেকে টুয়াইস পি স্কোয়ার গেলে কি থাকবে? টুয়াইস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওই পাশে কি থাকবে? 8p, ঠিক কিনা? 8p। তাহলে এই জায়গার থেকে টুয়াইস পি দিয়ে যদি আমি ভাগ করে দেই দুই পাশে, তাহলে কি হবে? p ইজ ইকুয়াল টু 4। এটি আনসার, p ইজ ইকুয়াল টু 4। কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে একটা কথা বলি,
যখন দুই পাশেই আমার এরকম চলক থাকবে পি, তখন এইভাবে সলভ করাটা আসলে উত্তম না। এইভাবে সমীকরণটা সলভ করাটা উত্তম না। তাহলে এইভাবে সমীকরণ সলভ করলে ভুল হওয়ার চান্স থাকে। তাহলে সঠিকটা কি? সঠিকটা হলো স্যার, এটারে আমি এইভাবে সলভ করব। টোয়াইস পি স্কোয়ার মাইনাস 8p ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে টোয়াইস পি যদি আমি কমন নিই, তাহলে p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এরকম যদি হয় তাহলে p এর দুইটা ভ্যালু আসতে পারে। p এর কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু আসবে। দেখেন, তাহলে এইখান থেকে আমি লিখব অতএব টোয়াইস p ইজ ইকুয়াল টু 0 অর p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমি এইভাবে আলাদা করে নিই। অতএব p is equal to 0 আর p is equal to 4। তাইলে এই দুই ক্ষেত্রেই কিন্তু p এর মান হইতে পারে ওস্তাদ। তো আমি আপনাদেরকে দেখাইলাম যে বাট দিস ওয়ান ইজ মোর কারেক্ট দেন দিস ওয়ান। এই যে আগে যেটা করছিলাম সেটার চেয়ে এটা বেশি কারেক্ট। তাহলে এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি কিনা? কারণ কি, কেন আমি বললাম যে এটা বেশি কারেক্ট? কারণ এই সমীকরণটা দেখেন, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, পি স্কোয়ার আছে, একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, মনে রাখবেন দ্বিঘাত সমীকরণের, যেই সমীকরণের ঘাত 2, দ্বিঘাত সমীকরণ বাইনোমিয়াল এক্সপ্যানশন যেটা, সেটার আপনার রুট থাকবে ওই সমীকরণের মূল, দুইটা মূল বেরোবে, অর্থাৎ দুইটা সমাধান বেরোবে। তাহলে এইখানে দেখেন দুইটা সমাধান, তখন আমার সমাধান কয়টা বেরোছিল? একটা। তাহলে দ্যাট ইজ নট কারেক্ট। কারেক্ট সমাধান এইটা, p ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড p ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? বুঝতে পারছেন? একদম সহজ, পানির মতো সহজ ওস্তাদ, খুবই খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা পরের প্রবলেমটা দেখি। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে? আমরা একটু আগে পড়ে আসছি 120 ডিগ্রি হইলে, যে একই বিন্দুতে ক্রিয়া দুইটা সমান মানের ভেক্টর, ঠিক আছে, দুইটা সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হইলে তাদের লব্ধির মান দুইটার একটা সমান হবে। তো এইটা আমার বের করতে বলছে কোণ কত হইলে। তাহলে এটা আমরা কি বের করতে পারবো ওস্তাদ? অবশ্যই বের করতে পারবো। দেখেন, অবশ্যই বের করতে পারবো। দেখেন, খুবই সহজ। তাহলে আমার কি, আমার কথা হইল p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তাই না? যে লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মানের সমান হবে। তাইলে দেখেন, আমরা সমীকরণ কি জানি? r ইজ ইকুয়াল টু রুট ওভার p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এটা তো আমরা জানি। তাহলে r ইজ ইকুয়াল টু, দেখেন এই জায়গায় r এর জায়গায় আমরা p লিখতে পারি না। আমরা তো চাইতেছি যে r টাও কিসের সমান হবে? p এর সমান হবে। সবগুলারে p লিখব। তাহলে p ইজ ইকুয়াল টু রুট ওভার p স্কোয়ার প্লাস কিউ এর জায়গায় p প্লাস p স্কোয়ার, তাহলে টোয়াইস p ইন্টু p, টোয়াইস p স্কোয়ার কজ আলফা। তাহলে দুই পাশে স্কোয়ার করে দিলে p স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে p স্কোয়ার প্লাস p স্কোয়ার টোয়াইস p স্কোয়ার প্লাস টোয়াইস p স্কোয়ার কজ আলফা। তাহলে এইখানে যদি টোয়াইস p স্কোয়ার এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? টোয়াইস p স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস p স্কোয়ার।
তাহলে পি স্কোয়ার কাটা গেলে কত থাকে, মাইনাস হাফ। আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ মানে 120 ডিগ্রি। এটাই অ্যান্সার ওস্তাদ। দেখেন, ক্লিয়ার? একদম সহজ, একদম। যে আমার কথা হইল কি, লব্ধিটা হবে ওই দুইটা ভেক্টরের মানের সমান, ঠিক আছে? দুইটা ভেক্টরের মানের সমান, তাহলে কি হবে, আর এর জায়গায় সবগুলা আর আর কিউ এর জায়গায়ও আমি কি পি বসাই দিছি, দিয়ে মান বের করছি, কত আসে 120 ডিগ্রি। আমাদের মিলছে, আমরা যে নোট লিখছিলাম ওটার সাথে মিলছে ওস্তাদ? অবশ্যই মিলে গেছে, মিলতে হবে, মিলতে বাধ্য, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ, একদম সহজ। পরেরটা, দুটি ভেক্টরের সর্বোচ্চ লব্ধির মান 7 একক। সর্বোচ্চ লব্ধির মান কত? লব্ধির সর্বোচ্চ মান 7 ইউনিট এবং সর্বনিম্ন মান 1 একক, ঠিক আছে? ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়ারত হলে, পরস্পর কিভাবে ক্রিয়ারত? লম্বভাবে ক্রিয়ারত হলে তাদের লব্ধি কত হবে? একদম সহজ, একদম পানির লাহান সহজ। দেখেন, ধরে নিলাম দুইটা ভেক্টর লম্বভাবে ক্রিয়ারত আছে, ঠিক আছে? দুইটা ভেক্টর কি লম্বভাবে ক্রিয়ারত আছে। আচ্ছা, তো এই ভেক্টরটা আমি ধরে নিলাম পি, এই ভেক্টরটা কিউ। তাইলে লব্ধির সর্বোচ্চ মান 7 একক। আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান মানে কি, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7, 7 ইউনিট। আর সর্বনিম্ন মান পি মাইনাস কিউ, এটা ইজ ইকুয়াল টু কত, 1 ইউনিট। এটা ধরে নিলাম 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এইবার সহজ, 1 প্লাস 2, এখান থেকে আমরা কি পাবো, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 8। তো এই জায়গার থেকে কিউ কিউ চলে গেলে টোয়াইস পি ইকুয়াল টু 8, পি ইজ ইকুয়াল টু 4। পি যদি 4 হয়, কিউ কত হবে? কিউ পি এর মান যে কোনো একটায় বসাই দিই, বুঝাই যাচ্ছে, এগুলো একদম বাচ্চাদের অঙ্ক। পি ইজ ইকুয়াল টু 4কে একে বসিয়ে পি ইজ ইকুয়াল টু 4কে কততে বসাবো? একে বসাবো। তাহলে 4 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7, কিউ ইজ ইকুয়াল টু কত, 3। তাদের লব্ধি, এদের লব্ধি, এটা দিলাম আর, ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কি? কেন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা না কেন? কারণ কজ এইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, লম্বভাবে ক্রিয়া করতেছে। তাহলে কজ 90 মান কত? হ্যাঁ, কজ 90 মান, কজ 90 মান 0, ঠিক আছে? কজ 90 মান 0। ওকে, তাহলে এটা আর ইজ ইকুয়াল টু হবে কত, 5 একক, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত, 5 একক, 5 ইউনিট।
এখন আপনি এখন বলতে পারেন যে অঙ্ক তো হয়ে গেছে। না ওস্তাদ, অঙ্ক হয় নাই, অঙ্ক হয় নাই ওস্তাদ। বলবেন যে কেন অঙ্ক হয় নাই, অঙ্ক হলো না কেন? অঙ্ক হয় নাই এই কারণে, কারণ আমি এখানে শুধুমাত্র লব্ধির মান নির্ণয় করছি। আমি কি নির্ণয় করছি ওস্তাদ? শুধু লব্ধির মান নির্ণয় করছি, দিক নির্ণয় করিনি। আপনি বলবেন লব্ধির দিক তো এখানে চায় নাই। চাইছে ওস্তাদ। দেখেন এইখানে বলছে এদের লব্ধি কত হবে। কি বলছে? লব্ধি কত হবে। এইখানে কিন্তু এই কথা বলে নাই লব্ধির মান কত হবে। লব্ধি কত মানে এই কথার ভিতরে লব্ধির মানও আছে, ম্যাগনিটিউডও আছে, এই কথার ভিতরে লব্ধির দিকও আছে, ডাইরেকশনও আছে, মানও আছে, আবার দিকও আছে। বুঝাইতে পারছি? তাহলে এখানে দিক বের করতে হবে। তো দিকটা আমি কিভাবে বের করব? ধরে নিলাম এটা পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে আছে আর, ঠিক আছে? তাহলে ট্যান থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে নিচে পি একলা, উপরে কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা। তাহলে এই জায়গা থেকে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, দেখেন পি মানে কত? পি মানে 4, 4, আর এখানে কি 3 সাইন 90 প্লাস 3 কজ 90। ওকে, তাহলে সাইন 90-র মান কত? 1, কজ 90-র মান 0, তাহলে ট্যান ইনভার্স 3/4 লিখতে পারি না? ট্যান ইনভার্স 3/4 এর মান কত আসে আমরা একটু ক্যালকুলেট করি। ট্যান ইনভার্স 3/4 এর মান কত আসে আমরা একটু ক্যালকুলেট করি। ট্যান ইনভার্স 3/4 আসে হচ্ছে 36.86 ডিগ্রি। এটা আসে 36.86 ডিগ্রি। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার ওস্তাদ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন করে না, একদম পানির মতো সহজ ওস্তাদ, পানির মতো সহজ। আমরা এর পরের প্রবলেমটা একটু দেখার চেষ্টা করি। বলছে দুটা ভেক্টরের মানের অনুপাত 3:5। দুটা ভেক্টরের মানের অনুপাত কত? 3 মানের অনুপাত 3:5। তাদের লব্ধি 25 নিউটন। ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী, ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ যখন 60 ডিগ্রি তখন তাদের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, দুইটা ভেক্টরের মানের অনুপাত 3:5, তাদের লব্ধি 25 নিউটন। ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করতে হবে যখন তাদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। আচ্ছা, লব্ধি 25 নিউটন। তাহলে এখন প্রথমে একটা জিনিস ধরে নিতে হবে। ধরি মানের অনুপাত যেহেতু 3:5, তাহলে ধরে নিতে হবে প্রথম ভেক্টর যেটা ধরে নিলাম পি, প্রথম ভেক্টর পি ইজ ইকুয়াল টু 3x আর কিউ ইজ ইকুয়াল টু 5x। ঠিক আছে? দুইটা ভেক্টর, হ্যাঁ, একটা ধরে নিলাম পি 3x, এটা কিউ কত? 5x, আর মাঝখানে মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। ওকে, লব্ধি কত দেওয়া আছে? 25 নিউটন। তাহলে 25 ইজ ইকুয়াল টু, আমি এটা 3x নিউটন 5x নিউটন দিলাম, হ্যাঁ, নিউটন 5x নিউটন। ওকে, সো
তাহলে এই জায়গায় 3x p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কত 5x স্কোয়ার প্লাস 2p হচ্ছে 3x 5x cos কত 60 ডিগ্রি। ওকে, দুই পাশে যদি আমি স্কোয়ার করে দেই, 25-এর স্কোয়ার হইল 625 ওস্তাদ 625। ঠিক আছে, 625 3 3 কত 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস cos 60 মানে হাফ, হাফ আর 2 কাটাকাটি চলে যাবে, তাহলে 15x স্কোয়ার। 625 ইজ ইকুয়াল টু 40 আর 9 49x স্কোয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু 625 বাই 49 হোল রুট 625 বাই 49 হোল রুট। তাহলে এই জায়গা থেকে আসে হলো 3.57 x ইজ ইকুয়াল টু 3.57 আসলো। এখন তাহলে p ইজ ইকুয়াল টু ভেক্টর দ্বয়ের মান p ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3.57। আগেই আমি একটু ক্যালকুলেট করে রাখছিলাম, এটা আসে হচ্ছে 10.71 নিউটন। q ইজ ইকুয়াল টু 5 ইন্টু 3.57, এটা আসে হচ্ছে 17.85 নিউটন। 17.85 নিউটন, এইটা অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ, জটিলতার কোনো জায়গা এখানে নাই, একদম পানির মতো সহজ ওস্তাদ, পানির মতো সহজ। পরের প্রবলেমে চলে যাই। কোনো বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি r। ক্রিয়ারত 3p এবং 2p এদের লব্ধি r। প্রথম বলের মান দ্বিগুণ করলে, প্রথম বলের মান যদি দ্বিগুণ করি লব্ধির মানও দ্বিগুণ হয়। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মান দ্বিগুণ হয়ে যায়। এখন বলছে মধ্যবর্তী কোণ কত। এটা আমি একটা একটু পিঙ্কিশ কালার, একটু পুকি কালার দিয়ে লিখতে ইচ্ছে করছে, একটু লেখি। হ্যাঁ, এটা আমরা সলিউশন করব। ওকে, বলদ্বয়ের লব্ধি আর। তাইলে আমি এই জায়গা থেকে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার 3p স্কোয়ার প্লাস টোয়াইস পি স্কোয়ার, 3p স্কোয়ার না 3p হোল স্কোয়ার প্লাস টোয়াইস p হোল স্কোয়ার 2 ইন্টু 3p টোয়াইস p কজ আলফা। ওকে, দুই পাশে যদি আমি স্কোয়ার করে দেই, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এখানে 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 12 না 3 দুগুণে হ্যাঁ 12p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর 4, 9 আর 4 কত হয় ওস্তাদ? 9 আর 4 হয় 13, তাই না? তাইলে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা। ঠিক কিনা? তাহলে এইখান থেকে আমি লিখতে পারি না আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার 13 প্লাস 12 কজ আলফা। লেখা যায়? অবশ্যই লেখা যায়। এইটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। কয় নাম্বার ইকুয়েশন দিব ওস্তাদ? এটাকে আমি ইকুয়েশন 1 দিলাম। এবার দেখেন বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তাহলে লব্ধির মান দ্বিগুণ হবে কখন? প্রথম বলের মান যদি আমি দ্বিগুণ করে দিই,
তাহলে প্রথম বল কত ছিল 3p, তাহলে 3p এর জায়গায় আমার এখানে কত হবে 6p, 6p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু টুয়াইস p cos আলফা লেখা যায়, 100 লেখা যায়। দুই পাশে স্কয়ার করলে এইখানে হবে 4r স্কয়ার 36 6 6 36 p স্কয়ার প্লাস 4p স্কয়ার 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 p স্কয়ার cos আলফা লেখা যায়। এবার দেখেন তো 4 দিয়ে এই সবগুলারে ভাগ দিয়ে দেওয়া যায় না? ঠিক আছে, না সবগুলারে এখনই ভাগ দেওয়া যায় না, এটা আরেকটু করে 40 p স্কয়ার প্লাস 24 p স্কয়ার cos আলফা লেখা যায়। এইবার 4 দিয়ে ভাগ যায়, r স্কয়ার ইজ ইকুয়াল টু 10 p স্কয়ার প্লাস 6 p স্কয়ার cos আলফা লেখা যায়। অতএব r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার যদি কমন নেই 10 প্লাস 6 cos আলফা লেখা যায় কিনা ওস্তাদ? 100 লেখা যায়। এটা ইকুয়েশন নাম্বার 2। ওকে, এখন কি করব বলেন? এখন কি করব ওস্তাদ? এখন কি করব? ঠিক আছে, এখন কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1/2 এইটা দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে r স্কয়ারে r স্কয়ার দিয়ে ভাগ করলে r স্কয়ার বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখেন এই জায়গায় p স্কয়ার 13 প্লাস 12 cos আলফা, আর এখানে p স্কয়ার 10 প্লাস 6 cos আলফা, r স্কয়ার চলে গেল, থাকলো 1, p স্কয়ার চলে গেল 13 প্লাস 12 cos আলফা, এখানে 10 প্লাস 6 cos আলফা। এইবার দেখেন এই জায়গায় p স্কয়ার গন, r স্কয়ার গন, তাহলে এই জায়গায় 13 প্লাস 12 cos আলফা equal to 10 প্লাস 6 cos আলফা, ঠিক কিনা? তাইলে এই 13টারে যদি আমি ওই পাশে নেই, তাইলে 6 cos আলফা ইজ ইকুয়াল টু 10 থেকে 13 গেলে থাকবে -3, তো cos আলফা ইজ ইকুয়াল টু -3/6, -3/6 মানে কত? -1/2, তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -1/2, তার মানে কত? 120 ডিগ্রিজ। এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, দেখেন কত সহজ। কঠিন লাগে? কঠিনের কিচ্ছু নাই এই জায়গায় ওস্তাদ, একদম সহজ। দেখেন এই যে, মানে আমার দুইটা সিনারিও দিছে, দুইটা সিনারিওর জন্য আমি ইকুয়েশন বের করছি, ইকুয়েশন বের করে একটা আরেকটারে দিয়ে ভাগ দিয়ে দিছি। এগুলো তো ছোটবেলার জিনিসপত্র, এখন অ্যাডভান্স জিনিস আমরা যাই নেই, ঢুকিই নেই। কত সহজ লাগতেছে তাই না? একদম সহজ, পানির মতো সহজ ওস্তাদ। তো আশা করা যায় এই ভেক্টরের যোগ সংক্রান্ত যে বেসিক প্রবলেমগুলো আছে এগুলো আপনারা সুন্দর মতো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।